সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আজকে আমাদের সঙ্গে আছেন কোনো একক ব্যক্তি নয়, একটি পুরো পরিবার। এই পুরো পরিবারের গল্প শোনাবো আমরা। গল্প শোনাবো একটি পরিবার কিভাবে জাস্ট কিছু অ্যাক্টিভিটিস, প্রতিদিনের কাজ এবং খাওয়া দাওয়া বা নিউট্রিশনের জায়গাটাকে ঠিক করে কিভাবে সুস্থ আছেন, সেই গল্প আসলে আমরা তাদের কাছ থেকেই শুনবো। আমাদের সঙ্গে পুরো পরিবার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একদিক থেকে একটু পরিচয়টা নিই। আমি মনিরুল ইসলাম মনির। আমি মাসুবা মেহতাজ। কানিজ ফাতেমা তুলি। আমার নাম মুস্তাইন মুনাফ। এই পরিবারটি খুবই সুস্থ এবং খুবই অ্যাক্টিভ একটি পরিবার। মনিরুল ইসলাম ভাই, আমরা আসলে জানতে চাই যে এই যে আমরা যখন ইন্টারভিউ শুরু করি তার আগে আপনি বলছিলেন যে আপনি একসময় ইনহেলার ব্যবহার করতেন, কিন্তু এখন আর ইনহেলার তো দূরের কথা, সেটা তো ব্যবহার করেনই না, এখন আর অনেক বেশি সুস্থ আছেন আপনি। সেই গল্পটা আসলে আমরা জানতে চাই। ধন্যবাদ দাদা। আমার আসলে 2013-14 সাল থেকে আমার একটু নিউমোনিয়ার ভাব হয় বা হাসি কাশি এবং শ্বাসকষ্ট হতো। তো তখন আমি ডাক্তার কাছে যাই এবং ডাক্তার বলে তোমার অ্যাজমেটিক প্রবলেম আছে, তোমাকে ইনহেলার ইউজ করতে হবে। ওকে। তো আমি কিছু ইনহেলার ইউজ করি। তো তারপর আমি একটা ইন্ডিয়ান একটা চ্যানেলে দেখলাম যে ব্রিদিং এক্সারসাইজ করলে নাকি এটাকে ভালো থাকা যায়। আমি আসলে ইন্ডিয়ান যে চ্যানেল ছিল, সম্ভবত এটার নাম হলো তারা টিভি। তো ওখান থেকে যোগগুরু ছিল, উনি দেখাতো ব্রিদিং এক্সারসাইজ করলে ভালো থাকা যায়। তো ওখান থেকে আমি ওটা ফলো করি, লং ব্রিদিং, তারপরে শর্ট ব্রিদিং, এরকম করে 15 মিনিট একটা সিজন আসছিল। তো আমি প্র্যাকটিস শুরু করি, সাথে সাথে আমি দৌড় শুরু করি। তো তখন দেখি যে আমি একটু বেনিফিট পাচ্ছি আস্তে আস্তে। তো আমি ইনহেলার চালিয়ে যাচ্ছিলাম এবং ওরা চালিয়ে যাচ্ছিলাম। 3 মাস পর দেখি যে আমার ইনহেলার লাগছে না। তো আস্তে আস্তে করে আমার ইনহেলার বন্ধ হয়ে গেল। তো তখন থেকে আমি এখন নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করি এবং নিয়মিত রান করি। আলহামদুলিল্লাহ আমার এখনো ওষুধ খেতাম, আমি তারপর নিয়মিত মোনাস খেতাম বা ফেক্সো খেতাম। আলহামদুলিল্লাহ আমার কোনো ওষুধ খেতে হয় না, আমার খেতে হচ্ছে না। কি ব্রিদিং এক্সারসাইজ করার পরে থেকে? জি। এটা শুধু ব্রিদিং এক্সারসাইজ নাকি আরো অনেক কিছু যুক্ত আছে এর সঙ্গে? এর সাথে অবশ্যই আমার শারীরিক অ্যাক্টিভিটি যা আছে, আমার নিয়মিত ব্যায়াম, নিয়মিত রান বা হাঁটা। কারণ আমি জানি যে নিয়মিত হাঁটলে ফুসফুসি পাম্প ঘন ঘন পাম্প করে, আর ঘন ঘন পাম্প করলে ফুসফুসির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এটা একটা বড় কারণ এসে এখানে কাজ করেছে। সব মিলিয়ে আর কি আমার মনে হয় যে এটা বড় রকমের সাপোর্ট দিয়েছে আমাকে একটা, এই সব কিছু মিলাই প্যাকেজ আর কি। জি, প্যাকেজ। ভাবি, আপনি কবে থেকে শুরু করলেন? আমি শুরু করি 14-15 ওই সময় থেকে। তখন আমার একটু ডায়াবেটিসের সমস্যা ছিল, আর ওজনটা অনেক বেশি ছিল। তারপরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বললো যে আগে ওজন কমাইতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তখন আমি ওজন কমাই 19 কেজি। 19 কেজি? আপনার ওজন কত ছিল আসলে তখন? আমার 87 এরকম। 87? সেখান থেকে আপনি 19 কেজি কমিয়ে ফেলেছেন। 19 কেজি ওজন কমানোর পরে তারপরে আমার আর ডায়াবেটিসটাও নাই, আমি সুস্থ। তো তার আগে থেকে হালকা পাতলা হাঁটতাম। তারপরে যখন ওজনটা কমে আরো ভালো লাগলো, কারণ ওজন কমলে তো হাঁটতে সুবিধা হয়, দৌড়াইতে সুবিধা হয়। তখন আমি হাঁটা নিয়মিত, দেখেন 1 ঘন্টা হাঁটি এবং আমি পাশাপাশি 1 ঘন্টা ব্যায়াম করি বাসায় রেগুলার। 1 ঘন্টা হাঁটেন এবং 1 ঘন্টা ব্যায়াম করেন, মোট 2 ঘন্টা সময় আপনি ব্যয় করেন। আমি সকালে, কারণ আমার তো আসলে বাচ্চারা স্কুল কলেজে চলে গেলে আমার আর কোনোই থাকে না, আমি সকালটা 1 ঘন্টা ব্যায়াম করে আর বিকালটা হাঁটি। বাহ। এটা আমি কন্টিনিউ রাখি। এটা সপ্তাহের 7 দিন নাকি? না, ডাক্তাররা বলে যে 1 দিন 2 দিন গ্যাপ দিতে হয়, কারণ আমি দিই 1 দিন 2 দিন গ্যাপ দিই, কিন্তু আমি এটা কন্টিনিউ রাখি। এখন এমন অভ্যাস হয়ে গেছে, কমপক্ষে 5 দিন, সপ্তাহে কমপক্ষে 5 দিন। এখন এমন অভ্যাস হয়ে গেছে যে ব্যায়ামটা না করলে মনে হয় যে ভালো লাগতেছে না, বা না হাঁটলে ভালো লাগতেছে না। আচ্ছা। এই অবস্থায় এখন আমি, তারপরে বললো যে তুমি যখন হাঁটো ব্যায়াম করো তুমি দৌড়াইতেও পারবা। তারপর আমি দৌড়ানো শুরু করি এবং আমি 4টা ইভেন্টে অংশগ্রহণ করছি। 10 কিলো, আচ্ছা, 3টা, আর এমনি 7.5 কিলো। যদি আমরা ধরি যে অলমোস্ট আপনি 20 কেজির মতন ওজন কমিয়েছেন অনেক বারে আর কি, এবং সেটা হচ্ছে এই আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল করা এবং হাঁটাহাঁটি বা দৌড়ানো এই করে আর কি, তাই তো? এখন তো আপনি সুস্থ আছেন? হ্যাঁ, এখন আমি সুস্থ আছি। আমার এখন ডায়াবেটিসটা নাই, তবে আমার একটু প্রেসারের ওষুধটা নেওয়া লাগে, কারণ আমার জ্বর এটা ফেলে দিলে ডাক্তার বলছিল এটা হরমোনাল, একটু প্রেসারটা কন্ট্রোলে থাকে একটু। হ্যাঁ,
মানে সবকিছু যদি নরমালি হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ একটু এইটাই, তাছাড়া আর কোনো ওষুধ আমি যদি এখানে লাগে না। অ্যাড করি, ওর প্রেশার মাছ বেশি হতো, এখন যদি ওরা এখন একটা করে খাওয়া লাগে, কারণ এখন রান করার পরে থেকে ওষুধটা আলহামদুলিল্লাহ প্রেশারটা কমে গেছে এবং ওষুধটা কমে আমি গেছে। এইটা একটু জানতে চাই মনিরুল ভাই, সেটা হচ্ছে যে এই যে রান করার গল্প, জি, মানে দৌড়ানোর যে গল্প, সেটা আসলে আপনার পরিবারে শুরু হলো কবে বা আপনি শুরু করলেন কবে থেকে? আমি 2022 সালের শেষের দিক সম্ভবত হাতিঝিলে একটা ইভেন্ট হয়, আমি তার আগে থেকে রান করি কিন্তু কোনো ইভেন্টে অংশগ্রহণ করা হয়নি। তো ভাবলাম যে একটা ইভেন্ট অংশগ্রহণ দেখি। তো ওই ইভেন্টে আমি অংশগ্রহণ করি 7.5 কিলো হাতিঝিলে, এবং আলহামদুলিল্লাহ খুব অল্প টাইমিং নিয়ে আমি শেষ করি। এবং তখন একটা মেডেল পড়লো নিজেকে খুব আসলে অন্য অনুভূতি লাগলো। তখন মনে ঠিক আছে, আমি এখন থেকে আমি ইভেন্ট অংশগ্রহণ করব। আমি কিন্তু রান করি এবং ইভেন্ট হলে আমি অংশগ্রহণ করি। সব ইভেন্টে হয় না, কিন্তু ভালো ভালো ইভেন্টগুলো আমি অংশগ্রহণ করি। 10 কিলো, 15 কিলো, 20 কিলো। আমি এখন সম্ভবত গত 2 দিন আগে একটা ইভেন্ট হলো, সেটা দিয়ে আমার মোট 13টা ইভেন্ট, হাফ ম্যারাথন। আপনি জানেন যে 21 কিলো 21.4 হলো 1.21 কিলো, হাফ কিলো হয়, হাফ ম্যারাথন হয়। আমি 13টা হাফ ম্যারাথন দিয়েছি। আমি 13টা হাফ ম্যারাথন আপনি দৌড়েছেন? জি। ভাবির সাথে কয়টা? ভাবির সাথে আমার হচ্ছে 4টা। মানে আপনারা 4টা দুজন একসঙ্গে দৌড়েছেন? জি। আর বাকিগুলো হচ্ছে আপনি একা? জি। আসলে ফুল ফ্যামিলি নিয়ে তাই, কারণ ফুল ফ্যামিলি রেজিস্ট্রেশন খরচ দেখলে অনেকটা খরচ হয়। তো চলো সবাই করেছেন হয় না, বাট কখনো আমি আমার ছেলে, কখনো আমার ওয়াইফ, কখনো সবাই মিলে, বাট এভাবে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। মুদ্রা কথা হচ্ছে যে আপনারা সবাই দৌড়ের মধ্যেই আছেন। দৌড়ের উপরেই আছেন? না, আমি ইভেন্টে না গেলেও আমি কন্টিনিউ করেন। মানে ইভেন্ট তো হয় একটা বছরে বা একটা হয়, কিন্তু দৌড়ানোটা কন্টিনিউ? জি জি। দৌড়ানোটা কন্টিনিউ। তারপরে আসলে একটা কথা আছে যে দৌড়ের উপর কোনো আসলে ওষুধ নাই। আমি এটা হারিয়ারে টের পাচ্ছি এবং আমি দৌড়াচ্ছি এবং আমি এটা বেনিফিট পাচ্ছি। কারণ দৌড়ালে আপনার প্রেশার ভালো থাকে, আপনার হার্ট ভালো থাকে, আপনার ডায়াবেটিস ভালো থাকে। আসলে দৌড়ালে সর্বরোগের ওষুধ আমার কাছে মনে হয়েছে, এজন্য আমি এখন দৌড়াই। আমি যখন হাঁটি, আর বিশেষ করে আমি আসলে অফিস থেকে যখন আমি বের হই, আমার অফিস বনানীতে বাসা, আমার 7 কিলো 6 কিলো এরকম। আমি অফিস শেষ করে তখন ড্রাইভারকে বলি তুমি বাসায় চলে যাও। আমি অফিস থেকে বের করে আমি বের হয়ে আমি দৌড় শুরু করি। আমি বাসায় চলে আসে বাসায় রিল্যাক্স করে, মানে গোসল করে রিল্যাক্স লাগে। তো এটা আমি আমার যেদিন সকালে অ্যাক্টিভিটি, সেদিন বিকালে আমি অ্যাক্টিভিটি করি। বাট আমার অ্যাক্টিভিটি আমার এগুলো করতে হয়। একদিন অ্যাক্টিভিটি না করলে মনে হয় কি যে আমার মনে হয় ওইটা ওজন বেড়ে গেলো বা আমার শরীর আমার রোগ বেড়ে গেলো, ব্যাপারটা এখন এটা আমার হ্যাবিট হয়ে গেছে। আমি চাই যে আমার মনে হয় যে প্রত্যেক ফ্যামিলিতে বা প্রত্যেক যদি এই হ্যাবিট নিয়ে চলে আসে, আমার মনে হয় প্রত্যেকে সুস্থ থাকবে। আমার হাতে ইভেন্টে অনেক অংশগ্রহণ করেছে, দেখা গেছে তাদের ডায়াবেটিক, প্রেশার, অনেক রোগ ছিল, এবং তারা দৌড় শুরু করার পর থেকে তাদের আর কোনো ওষুধ খেতে হয় না। তো আমার আগে তো আমরা একটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার রুটিনটা কি আসলে? আমার রুটিনটা একটু ডিফারেন্স। আমি আসলে ভোর 4:35 আমি ঘুম থেকে উঠে যাই, তখনই আযান দেয়, আমি তখন নামাজ শেষ করি। নামাজ শেষ করার পর আমি ব্রিদিং এক্সারসাইজ করি, তখন আমি ধর্মীয় কাজটা শেষ করি, আরো কোরআন পড়ি। তারপর আমি হাঁটতে বা দৌড়ে বের হয়ে যাই। তো হাঁটতে না বেরোলেও আমি বাসায় আবার এক্সারসাইজ করি। আর খাওয়ার রুটিনটা আমি এখানে অ্যাড করি। আমি সকালে ভরপুর ভাত খাই, দুপুরে অল্প পরিমাণ ভাত নেই, তার 3 ডাবল সবজি নেই, আর রাত্রে আমি ভাত খাই না। ভাতের বিকল্প অ্যালমন্ড, বাদাম, টক দই, এটা ওটা কিছু খাই। এটা আমার রুটিন প্রতিদিনের। আলহামদুলিল্লাহ এগুলো করে। যদি মানে আমি যদি খুবই স্পেসিফিক করে জানতে চাই যে সকালের নাস্তাটা আপনি কখন শেষ করেন, বা আপনারা পুরো পরিবার সকালের নাস্তাটা কখন শেষ করেন, দুপুর এবং রাতের খাবারটা কখন শেষ করেন? আমি সকালে নাস্তাটা বেসিক্যালি করি 7টা দিকে, কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে বের হতে হয়। আমি একবারে অফিসে গাড়িতে আসি এবং ছেলেকে স্কুলে দিয়ে আমি আসছি, সেক্ষেত্রে আমাকে 7টা খেতে হয়। আর দুপুরে খাবার তো আসলে আপনার অফিসে লাঞ্চ আওয়ারে অফিস করি এরকম। বাট আমি তো জানি যে দুপুরে সকালে নাস্তাটা 10টা 10:30 খেতে হয়, কিন্তু সেইটা আমার পালন করা হয় না, বাট আমি এটা আমার হয়ে যায় আর কি। আর রাতের খাবারটা? রাতের খাবারটা আমরা 7টা 8টার ভিতরে খাস শেষ করে দিই, আর রাত্রে 10টা আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের রাত 10টায় আমাদের ফুল ফ্যামিলি, একমাত্র আমার মেয়ে পড়ালেখা করে, আমরা বাকি সবাই ঘুমিয়ে যাই। তো মানে 10টার পরে আপনাদের সমস্ত ডিভাইস সবকিছু বন্ধ, এভরিথিং, আপনারা ঘুম? জি। শুধু মেয়ে যেহেতু লেখাপড়া করে, সে আর হয়তো কিছুক্ষণ জাগে। জি জি। ভাবি এই যে মানে এই যে প্রক্রিয়া, এই যে রুটিন,
এই রুটিনটা আসলে আপনারা কতদিন থেকে ফলো করছেন পুরো পরিবার ধরে আর কি? না, এইটা আমাদের আসলে রাত জাগার অভ্যাসটা অনেক আগে থেকেই নাই। নাই, ওকে। নাই আর খাবারের এটা আমি যখন মানে ওজনটা কমানো শুরু করলাম তখন থেকেই খাবারের এটা ওইভাবে শুরু করছি। মানে আমাকে বলতো যে 7টার দিকে খাবারটা কমপ্লিট করা উচিত আর 10টা 10:30টায় ঘুমানো উচিত। তা এখন সকালের নাস্তাটা ওরা আগে করলে আমি একটু দেরিতে করি, আচ্ছা কারণ আমার নাস্তাটা দেরিতে হয় এবং আমি দুপুরটা একটু হালকা খাবার খাই, আচ্ছা। একেবারেই হালকা খাবার। আমার সন্ধ্যার যেটা ওইটা আমি একটু ভারী খাবার নিই, কিন্তু মানে কার্বোহাইড্রেট বাদে সবই নিই। মানে ও তো ভাত খায় না, আপনি মানে কার্বোহাইড্রেট রুটি ভাত এটা আমি কিছুই নিই না। আচ্ছা, তাহলে মানে এটার মানে সাবস্টিটিউট কি করে? মানে আমি দেখা যাচ্ছে যে হয়তো চিকেন নিচ্ছি, ডিম নিচ্ছি, আবার ওই যে সবজিটা সিদ্ধ করে ওটা সটে করে নিচ্ছি, এই। মানে দীর্ঘদিন স্বাভাবিক খাবার খাইতে গেলে দৌড়াইতে হবে অবশ্যই। মানে এটা কিন্তু একটা ভালো বুদ্ধি যে যারা অনেক বেশি খাইতে চান, অনেক দিন খাইতে চান, তারা আসলে দৌড়ান, তাহলে ঠিকঠাক খাওয়াটা যাবে আর কি। কিন্তু প্রত্যেক দিন আপনারা যে অ্যাক্টিভিটিসটা করেন, এইটার কি স্পেসিফিক কোনো সময় আছে যে এই সময়টা আমরা করি? আমি তো বললাম যে আমার মেয়েটা এখন ওই পড়ার চাপে হয়তো ওইভাবে সময় দিতে পারে না, বাট তারপরেও আমি সপ্তাহে 1 দিন 2 দিন ওকে নিয়ে চলো হাঁটতে যাই, আমি এটা করি। আমার ছেলে মেয়েকে আমি যত পারি এঙ্গেজ করার চেষ্টা করি। বিশেষ করে আমার ছেলেকে নিয়ে আমি আমার ছেলে এবার অনেকগুলো সাইক্লিং গ্রুপ আসতে থাকে, আমি গ্রুপ রাইড দিই, লং রাইড দিই, শর্ট রাইড দিই, এমনকি রানিং ইভেন্টও নিয়ে যাই এবং আমি নিজেও রান করি। এবং আমি যখন বিকালে হোক সকালে হোক আমি যাচ্ছে এবং ছেলেকে আমি সাথে নেওয়ার চেষ্টা করি। অনেক ফ্যামিলি যে কর্তা বা ব্যক্তি তারা নিজেরাই নিজের দিকে খেয়াল রাখছে, কিন্তু আসলে তারা ফ্যামিলিকে ছেলেদেরকে বা মেয়েদেরকে বা ওয়াইফকে ওভাবে এঙ্গেজ করতেছে না। আমার কাছে কনসেপ্ট হলো শারীরিক অ্যাক্টিভিটি সবার জন্য, নট অনলি ফর মি, এটা আমার সবার জন্য দরকার। সবার জন্য মিনিমাম 30 মিনিট হাঁটতে হবে, এটা হলো ডাক্তারের কথা। তো অ্যাক্টিভ সবার জন্য করতে হবে। এই জন্য আমার ছেলে মেয়েকে আমি এঙ্গেজ করতে চেষ্টা করি, কারণ এঙ্গেজের দুটা বেনিফিট, একটা হলো শারীরিক বেনিফিট পাচ্ছে, দ্বিতীয়ত ওরা মোবাইল ডিভাইস বা খারাপ গেম থেকে দূরে থাকতেছে। কারণ অ্যাক্টিভিটি করলে মন ভালো থাকে, অ্যাক্টিভিটি করলে শরীর ভালো থাকে, একটা ঘুম ভালো হয়। তো মানে অ্যাক্টিভিটি করলে ওদের সব দিক দিয়ে ওদেরকে উপকার। সেজন্য আমি নিজে যখন চলন করার চেষ্টা করি, আমি ওদেরকেও এঙ্গেজ করার চেষ্টা করি। মানে এটা তো একটা ব্যাপার যে পরিবারের একজন অসুস্থ হয়ে গেলে আসলে এর মানে ইফেক্টটা পুরো পরিবারের উপরে পড়ে। জি, যে মানে পরিবারের সবাই যদি ভালো থাকা যায় তাহলে আসলে সব মানে পুরো পরিবারটাই আসলে আলটিমেটলি ভালো থাকে। আমি সেটাই বললাম যে আমার তো গত 7-8 বছরে আমার ডাক্তার কাছে যাওয়া লাগে নাই। এটা আমার বড় মনে পড়ছে, কারণ অনেকে তো আপনার ধরেন আপনার পরিবারে খরচ করে এবং পরিবারের একটা বাজেট থাকে ডাক্তারের কাছে জন্য। আমার কোনো ডাক্তারের কোনো বাজেট নাই, এটা একটা বড় গুণ। মানে খাবার জন্য বাজেট, আবার ডাক্তারের জন্য বাজেট, খুব অদ্ভুত। জি, তো এটা বাজেট নাই। ইভেন কি আপনি আমার বাসায় একটা গ্যাসের ওষুধ পাবেন না, দেখে খেতে হয়। আচ্ছা, তো এটা আমাদের প্লাস পয়েন্ট। কিন্তু আমার একটা জিনিস জানার আছে ভাই, সেটা হচ্ছে যে এই যে আপনার মানে নিশ্চয়ই আপনাদের কাছের লোক, আপনাদের পরিবার, দুই পরিবারের বা বন্ধু বান্ধবরা জানে যে আপনারা ইয়ে করেন, এই একটু অন্যরকম জীবন যাপন করেন। আর তারা কি আসে আপনাদের বাসায় দাওয়াত টাওয়াত খেতে আসে? নাকি ভয় পায়? না, দাওয়াত খেতে আসতে চায় না, মনে করে যে আমরা তো আসলে যে খাবারটা খাই এটা আসলে সবাই খেতে পারবে না। আচ্ছা, আর তার চেয়ে বড় কথা আসলে এইগুলা করতে গেলে আগে মাইন্ড সেট আপ করতে হবে, কারণ আপনাকে এটা ভাবতে হবে যে আমার সুস্থ থাকার জন্য এগুলো করতে হবে। আমার তো আসলে নিজের সুস্থ থাকার জন্য যদি করেন তাহলে দেখবেন যে এমনিই হয়ে যাবে। আর অনেকে তো হ্যাঁ দৌড়ায়, পাশাপাশি খাবারটাও বাইরের খাবার, আপনি দৌড়ার পাশাপাশি যদি বাইরের খাবার খান তাহলে কোনো বেনিফিট পাবেন না। মানে আমি বারবার একটা জিনিস ভাবির কাছে জানতে চাচ্ছি, ভাই আপনি কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে মানে খাওয়া দাওয়াটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ আসলে, যে কারণে যেহেতু এটার ম্যানেজমেন্টটা আপনি করেন পুরো পরিবারের জন্য, সেই মানে এটাই আমি একটু জানতে চাই যে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনি মানে এরকম কি আছে আপনাদের যে আপনারা রুটিন করে যে সপ্তাহের অমুক দিন অমুক খাওয়া, তমুক দিন তমুক খাওয়া, এরকম কোনো ব্যাপার আছে? না না, এরকম না। আমি ওদের আসলে প্রোটিনটা দিতে হবে ওইটা চিন্তা করি, আর আমি আসলে একটু রুলস এর মধ্যে থাকতে পছন্দ করি। মানে ওদের খাবার, মানে আমার ছেলেটা যদি দেখা যাচ্ছে খাচ্ছে আর একটু পর, আমি বলি যে না ঘন ঘন কোনো খাবার খেতে হবে না, মানে আমি এটা পছন্দ করি না যে খাইছি আর কিছুক্ষণ পর আবার খাবো, এটা করা যাবে না। কারণ আমি সকালে নাস্তা খাইছি, মানে আমাদের তো 11টার দিকে একটু নাস্তা করার অভ্যাস, তখন একটু দিই। আবার দুপুরে বিকালে যদি খাই, বিকালে যদি ভারী খাবার খাই আমি রাত্রে ওদেরকে অফ করে দিই। আচ্ছা, ওদেরকে আমি দিই না ভারী খাবার। আর বাইরের খাবার আপনারা? না, বাইরের খাবার যে খায় না একেবারে বলবো না,
ওদের যেটা একটু পছন্দ জাস্ট সেইটাই। আমরা 5 লিটার তেল যায় আমাদের 2 মাস বা 2 মাস একটু বেশি, কম বেশি। আমি শুনেছি যে অনেক সময় দেখা যায় 5 লিটার তেল সপ্তাহে লাগে বা মাসে লাগে। তো এটা অনেকেই যারা শোনে তারা বলে তা তোমরা কি কি খাও, আসলে কি খাও না খাও। অনেকে আত্মীয় আসলে মনে করে কি যদি কি রান্না হবে না খাওয়া হবে। এটা আসলে আমরা বলি যে তেলটা শরীরে অবশ্যই দরকার, কিন্তু অতিরিক্ত তেল শরীরের জন্য ক্ষতিকর। তো এটা আসলে অনেকে বোঝে না, অনেকে মুখরোচক তেলটা দিলে মুখরোচক খাবার হয়। আমি যখন ব্যায়ামটা করি আমার ছেলে মেয়েকে আমি নিয়ে করি। আচ্ছা, না, ওরা আমি যেটা পারি ওরা সেটা পারে না, তারপরে আমি ওদেরকে সাথে নিয়েই করি। কোন ধরনের মানে হাঁটা এবং দৌড়ানোর বাইরে কোন ধরনের ব্যায়াম আপনারা সাধারণত না, করেন? ব্যায়াম আসলে যেটা আপনার এটাকে বলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। free hand জি, এটা বাসায় আমাদের কিছু ডাম্বেল আছে বা অন্য আরেক কোনো আছে, কিছু ইয়োগা টাইপের এক্সারসাইজ আছে, সবগুলো আমার যে যোগ গুরু যাকে আমি বলছিলাম যে আমি বেঁধে গেছি, তার কথা হলো যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরশ চাই, আদর চাই, ভালোবাসা চাই। সেটা কিভাবে? সেটাকে ব্যায়ামের মাধ্যমে। আমি যে এটাকে যদি নাড়াচ্ছি, মানে এটাকে আদর পরামর্শ দিচ্ছি, তাহলে কি হবে, ও খুশি হবে, মানে আমার শরীর খুশি হবে। আমার শরীরের ফিটনেসটা আমার কাছে বড় জরুরি। আর কোনো মা বাবা তো মনে করে যে আমি অসুস্থ হলে আমার সন্তান সুস্থ থাকুক, এইটাই। আমার মেয়েটা সময় দিতে পারে না, আর ওর আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও একটু মনোবলটা একটু হয়ে গেছিল, তারপরে ওকে নেওয়া হয় যে না বাবা কিছু হবে না, আমরা আছি পাশে। আরেকটা জিনিস আমি শেষ করার আগে আরেকটা জিনিস জানতে চাই ভাবি, সেটা হচ্ছে যে আপনি একবার বলছিলেন যে আত্মবিশ্বাস বাড়ে, মানে সেটা কি আপনি একটু বলবেন আমাদের আমাদের দর্শকদের জন্য? না, অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে, কারণ আমার যখন ওজনটা অনেক ছিল সবাই যখন বলতো এত মোটা কেন, এত অসুস্থ হয় কেন, এখন আমাকে দেখে সবাই বলে না ও ফিট আছে, কারণ আমার বয়স আন্দাজে আমি ফিট আছি। এটা শুনে তখন আত্মবিশ্বাস এমনিই বেড়ে যায়। তখন মানে তখন আমি যে ব্যায়ামটা করি 1 ঘন্টা, অনেকেই বলে যে তুমি পারো কি করে, না আমার অসুবিধা হয়। তার মানে আত্মবিশ্বাস থাকলে অনেক কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে শুরু করুন, দেখবেন যে আসলে একদিন আপনিও ম্যারাথন দৌড়তে পারছেন, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন, আমাদের দেশে অনেকগুলো ম্যারাথন হয়, সেগুলো দৌড়তে পারছেন। আর একা নয়, পরিবার সহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।